আসসালামু আলাইকুম। ক্লাস 10-এর ছাত্ররা, তোমাদের আজকে তৃতীয় ক্লাস। আজকে তোমাদের নদীর মধ্য ও নিম্নগতিতে সঞ্চারকার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেগুলি সম্পর্কে আলোচনা করব। আগের ক্লাসে আমরা জেনেছি নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলি। আজকে নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে জানব। সেক্ষেত্রে নদীর সঞ্চয়কার্য মূলত হয় মধ্য ও নিম্নগতিতে। মধ্য ও নিম্নগতি নদীর সঞ্চয়কার্যের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয়, প্রথম যে ভূমিরূপটি হল পলল শঙ্কু ও পলল ব্যজনী। অর্থাৎ নদীর যতদূর পর্যন্ত, অর্থাৎ পার্বত্য অঞ্চলে যতটা সময় প্রবাহিত হয়, পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যটা বেশি লাভ করে। যখন পার্বত্য অঞ্চল ছেড়ে নদী যখন সমভূমি অঞ্চল অর্থাৎ পর্বতের ঢাল থেকে যখন নিচে নামতে থাকে, তখন নদীর সঙ্গে বাহিত নুড়ি, পলি, বালি ইত্যাদিগুলি কি হয়, ওই পর্বতের পাদদেশে ক্রমাগত আস্তে আস্তে জমতে থাকে এবং এই পলিগুলি ক্রমাগত জমতে জমতে তার আকৃতিটা শঙ্কু আকৃতি মতো সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি পলল শঙ্কু। যেহেতু পলি দ্বারা সৃষ্ট, তাই এটাকে বলা হয় পলল শঙ্কু। এবার ওই পলল শঙ্কুর উপর দিয়ে যখন নদীগুলি বিভিন্ন শাখা প্রশাখা উপর দিয়ে প্রবাহিত হয়, তখন শঙ্কুটি কি হয়, এই যে পলি শঙ্কুটি, ওগুলি বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায় এবং সেই শাখাগুলোর আকৃতি অনেকটা হাত পাকার মতো দেখতে হয়। সেই সমস্ত ভূমিরূপগুলিকে বলা হয় পলল ব্যজনী। এবার আমরা তারপরের যে ভূমিরূপটি অর্থাৎ নদী বাঁক। আমরা জানি নদী নিম্নগতিতে এঁকে বেঁকে প্রবাহিত হয় এবং নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয়, সেক্ষেত্রে নদীর গতিপথে আমরা একটা প্রবাদ কথা শুনেছি, নদীর একুল ভাঙে অন্য কুল গড়ে। সেক্ষেত্রে নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয়, সেই আঁকাবাঁকা গতিপথকে বলা হয় নদী বাঁক। সেক্ষেত্রে নদী বাঁকের ক্ষেত্রে সাধারণত আমরা দুটো জিনিস জানব। একটি হচ্ছে নদীর খাড়া পাড়, অন্যটি হচ্ছে নদীর ঢালু পাড়। অর্থাৎ সাপোজ এই নদীর জলটাতের মধ্য দিয়ে নদীর জল প্রবাহিত হয়, নদীর জলটা সরাসরি এসে নদীর যে পাড়ে আঘাত করে সেই পাড়টিকে বলা হয় খাড়া পাড়। অর্থাৎ এই পাড়ে নদীর ক্ষয়কার্যের পরিমাণটা সবথেকে বেশি হয়। অর্থাৎ নদী যখন প্রবাহিত হতো, অর্থাৎ নদীর জলস্রোতটা নদীর যে পাড়ে এসে সরাসরি আঘাত করে সেটাকে বলা হয় খাড়া পাড়। আর তার বিপরীত দিকে অংশ, অর্থাৎ এই সমস্ত স্থানগুলি, এই বাহিত পলিবালিকা নদীর তার বিপরীত অর্থাৎ বিপরীত কূলে সঞ্চিত হয়, এটাকে বলা হয় ঢালু পাড়। তাহলে নদীতে আপনি এখান থেকে জলস্রোত ধাক্কা খাওয়ার পর আবার এই অংশে প্রবাহিত হবে, অর্থাৎ এইটা হবে নদীর খাড়া পাড়, এই অংশে হবে ঢালু পাড়। অর্থাৎ খাড়া পাড়ে নদী সাধারণত কী হবে, ক্ষয় করতে করতে আরও ক্ষয়কার্যের পরিমাণটা বেশি হবে, আর ঢালু পাড়ে নদীটির সঞ্চয়ের পরিমাণটা বাড়তে থাকবে। এবারে সব থেকে বেশি অর্থাৎ নদীতে বাঁক লক্ষ্য করা যায়। নদী বাঁককে আর এক নাম হচ্ছে মিয়েন্ডার। অর্থাৎ নদী বাঁক বলতে পারে, অবতা বলতে পারে যে মিয়েন্ডার কি। কারণ সাধারণত তুরস্কের মিয়েন্ডারস নদীতেই সবচেয়ে বেশি বাঁক লক্ষ্য করা যায়। সেই জন্য করে যখন নদীর আঁকাবাঁকা গতিপথ, অর্থাৎ যে সমস্ত নদীগুলিতে বাঁকা গতিপথ বেশি লক্ষ্য করা যায়, সেগুলো মিয়েন্ডারাস নদীর নামকরণ অনুসারে সেই সমস্ত বাঁকবহুল নদীগুলিকে বা নদী বাঁকগুলিকে বলা হয় মিয়েন্ডার বা নদী বাঁক। তারপরে যে ভূমিরূপটি রয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদের ক্ষেত্রে আমরা জানি নদীর প্রাথমিক অবস্থায় যত নিম্নগতি অর্থাৎ প্রবাহিত হয়ে থাকে, নদীতে বাঁকের পরিমাণ তত বেশি বৃদ্ধি পায়। প্রাথমিক অবস্থায় নদীতে এরকম সোজা পথে, প্রায় সোজা পথে প্রবাহিত হতে থাকে। পরবর্তীকালে নদী নিম্নগতিতে কি হয়, পার্শ্বক্ষয়ের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং নদী বাঁকটা ক্রমশ আরও বৃদ্ধি পেতে থাকে। তার ফলে নদী বাঁকটার আকৃতি অনেকটা এরকমই সৃষ্টি হয়। তাহলে নদী যখন পার্শ্বক্ষয় বৃদ্ধি পাবে,
নদীর যে পাশ অংশের জলস্রোতটি সরাসরি আঘাত করবে সেই অংশে ক্ষয়কার্যের পরিমাণটা বেশি হবে, ক্ষয় পেতে থাকবে। আর তার বিপরীত অংশ কী হবে, এই সমস্ত স্থানগুলিতে সঞ্চয়ের পরিমাণটা বাড়তে থাকবে। আবার জলস্রোত অংশে এখানে যেমন সরাসরি আঘাত করবে, এখানে ক্ষয়ের পরিমাণটা বাড়তে থাকবে, এই সমস্ত স্থানে সঞ্চয়ের পরিমাণ বাড়তে থাকবে। তাহলে নদীর খাড়া পাড়ে ক্ষয়কার্যের পরিমাণটা বাড়তে থাকবে, তার বিপরীত দিকে ঢালু পাড়ে সঞ্চয় কার্যের পরিমাণটা বাড়তে থাকবে। এরকম নদীভাগ যখন ক্রমশ পরস্পরের কাছে চলে আসবে, অর্থাৎ পার্শ্বক্ষয়ের ফলে, তখন নদীটি কি হবে, এক সময় সোজা পথে প্রবাহিত হবে। এবং সোজা পথে যখন প্রবাহিত হবে, সেক্ষেত্রে যে অংশ, অর্থাৎ পূর্বে যে অংশ দিয়ে জল প্রবাহিত হচ্ছিল, সেই অংশ দিয়ে আর জল প্রবাহিত হতে পারে না। ফলে সেই অবশিষ্ট অংশটি ঘোড়ার খুরের মতো আকৃতি বিশিষ্ট একটি হ্রদের সৃষ্টি হয়। সেই হ্রদকে আমরা বলি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে ফার্স্ট পর্যায়ে বলেছিলাম নদীর প্রথম অংশে নদীতে প্রথম নদীভাগ লক্ষ্য করা যায় বা নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। দ্বিতীয় পর্যায়ে নদীভাগে ক্রমশ আমি একটা শ্রেণী ভাগ করে দিয়েছি। দ্বিতীয় পর্যায়ে নদীভাগে ক্রমশ আরও বৃদ্ধি পায় এবং নদীর যে অংশে স্রোতটা সরাসরি আঘাত করে সেখানে ক্ষয়কার্যের পরিমাণটা বেশি এবং তার বিপরীত অংশে সঞ্চয় কার্যের পরিমাণটি বাড়তে থাকে। অর্থাৎ নদীর খাড়া পাড়ে ক্ষয় এবং ঢালু পাড়ে সঞ্চয় হতে থাকে। ফলে নদীভাগটি পরস্পর ক্রমশ আরও কাছে চলে আসে এবং এক সময় নদীটি কী হয়, আবার পূর্বের মতো সোজা পথে প্রবাহিত হয়। ফলে যে স্থান দিয়ে আগে নদীর জলটা প্রবাহিত হচ্ছিল, সেই স্থান দিয়ে জল আর যেতে পারে না, সোজা পথে প্রবাহিত হয়ে যায়। ফলে সে পরিত্যক্ত যে অংশটি বা যে অংশ দিয়ে আগে জল প্রবাহিত হচ্ছিল, সেই স্থানটি একটা হ্রদের মতো অবস্থান সৃষ্টি হয়। তার আকৃতিটা কেমন, ঘোড়ার খুরের মতো আকৃতি বিশিষ্ট হয়। তাই আমরা এই হ্রদকে বলি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই ছবিতে এটা দেখিয়ে দিলে, তারপর এই অংশ যখন প্রবাহিত হবে, এই পলি সঞ্চয় যখন পলিগুলি পরস্পরের সঙ্গে জমে যাবে, ফলে নদীটা এরকম অবস্থায় সৃষ্টি হবে। মুছে দিলে বুঝতে পারবে। নিচের চিত্রের সঙ্গে আমি এই চিত্রটা অশ্বক্ষুরাকৃতি হ্রদে কীভাবে পরিণত হয় সেটা দেখালাম। ফলে তাহলে পূর্বে এই স্থান দিয়ে জলটা প্রবাহিত হতো, কিন্তু যখন পলি জমে যাওয়ার ফলে নদীটা কী হয়, সোজা পথে প্রবাহিত হয়ে যায়। নদীটার জলটার স্রোতটা সোজা পথে প্রবাহিত হয়ে যায়। যে স্থান দিয়ে আগে জল, এই স্থানটা আকৃতিটা কেমন সৃষ্টি হয়ে যাবে, অনেকটা ঘোড়ার পায়ের খুরের মতো আকৃতি সৃষ্টি হয়ে যায়। এই হ্রদকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ঠিক আছে, পরের পয়েন্টে চলে যাই। প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। আমি জানি নদী নিম্নগতিতে যখন প্রবাহিত হয়, এই সম্পূর্ণ অংশটি আমি ধরছি যে নদী উপত্যকা। এটা নদীর একটা পাড় অংশ, এদিকে একটা পাড়, কিন্তু নদী উপত্যকার সম্পূর্ণ অংশ দিয়ে জল প্রবাহিত হয় না। নদী উপত্যকার মাঝখানে অংশ দিয়ে, অর্থাৎ যে অংশ দিয়ে জল প্রবাহিত হয়, সেটাকে বলা হয় নদী খাত। কারণ নিম্নগতিতে পলি জমে যাওয়ার ফলে নদীর গভীরতাটা ক্রমশ কমতে থাকে, ফলে নদী খাতে জল ধারণ ক্ষমতার পরিমাণটা কমে যায়। এবং যখন নদীতে জল ধারণ ক্ষমতার পরিমাণটা কমে গেল এবং নদীতে পলি সঞ্চয়ের পরিমাণটা বেড়ে গেল, তখন নদীর গভীরতার পরিমাণটা হ্রাস পায়। গভীরতা হ্রাস থাকার জন্য বর্ষাকালে বিশেষ করে যখন নদীতে অতিরিক্ত জল এসে যাওয়ার পরে, তখন সেই যে নদী খাতের মধ্য দিয়ে, অর্থাৎ এই যে অংশটি নদী খাতের মধ্য দিয়ে সেই জলটা প্রবাহিত হতে পারে না। তখন এই নদীর দুই পাশ অংশকে ছাপিয়ে জল পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে প্লাবিত করে, অর্থাৎ বন্যার সৃষ্টি হয়। এই বন্যার ফলে কি হয়, যে অংশটি অর্থাৎ নদীর সঙ্গে বাহিত নুড়ি বালি পলি ইত্যাদিগুলি এই জলের স্রোতে কি হয়, পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে প্লাবিত হয় এবং পরবর্তীকালে যখন জলগুলি আবার ফিরে আসে, সেক্ষেত্রে কি হয়, এই পলিবালি নুড়িগুলি এই সমস্ত পার্শ্ববর্তী অঞ্চলে এখানে সঞ্চিত হয় বা থিতিয়ে পড়ে একটি উর্বর ভূমি বা উর্বর ক্ষেত্র গঠন করে, সেটাগুলিকে বলা হয় প্লাবন ভূমি। যেহেতু প্লাবন বা বন্যার ফলে এই সমস্ত ভূমিগুলি সৃষ্টি হয়েছে, তাই এরূপ নামকরণ করা হয়েছে। এবং এই ভূমিগুলি খুবই উর্বর হয়, চাষবাসের ক্ষেত্রে খুবই উপযুক্ত।
তারপরে হচ্ছে স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ বলতে নদীর সঙ্গে বাহিত অর্থাৎ প্লাবনভূমি অর্থাৎ প্লাবনের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হলো, পরবর্তীকালে যখন নদী খাতে জলগুলি পুনরায় ফিরে আসে, অর্থাৎ এই জলগুলি যখন প্লাবন বন্যা হলো তখন জল পরিপূর্ণ অবস্থা থাকে, পরবর্তীকালে কি হয়, এই সমস্ত বন্যা হয়ে গেলে জলগুলো আবার নদী খাতে পুনরায় ফিরে আসে। সেক্ষেত্রে জলগুলি নদী খাতে ফিরে আসার সময় যেই বাহিত নদীর জলগুলি পুনরায় নদী খাতে ফিরে আসে এবং পলিগুলি সঞ্চিত হয় ওই দুই ধারে বা কিনারাবর্তী অঞ্চলে, স্বাভাবিকভাবে পলিগুলি জমতে জমতে একটা স্বাভাবিক উচ্চভূমি সৃষ্টি করে। সেই উচ্চভূমিগুলিকে বলা হয় স্বাভাবিক বাঁধ। এই স্বাভাবিক বাঁধগুলি পরবর্তীকালে কী হয়, বন্যা রোধে সাহায্য করে, অর্থাৎ বন্যাগুলি রোধ করাতে স্বাভাবিক বাঁধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তারপরে পয়েন্টে চলে আসি, নদীচর ও নদী দ্বীপ। নদীচর বলতে সাধারণত নদীর নিম্ন প্রবাহে ভূমির ঢালটা কম থাকার জন্য নদীর গতিবেগটা কমে যায়, ফলে নদীর তলদেশে বা নদীগর্ভে পলিগুলি আস্তে আস্তে জমতে থাকে। এই জমতে থাকা পলিগুলিকে বলা হয় নদী চর। নদী চরগুলি সাধারণত কি হয়, যখন জলের পরিমাণটা বিশেষ করে জোয়ার ভাটা প্রবণ যে সমস্ত নদীগুলি আছে, জোয়ারের সময় সেগুলি কী হয়, জলতলের নিচে থাকে, বা এমনি যে সময় নদীগুলিতে সবসময় জল থাকে, পলিগুলি জমতে সেখানে উচ্চতার পরিমাণটা অনেকটা বাড়তে থাকে, কিন্তু সেই উচ্চতাটা কখনো জলের লেভেলের উপরে পৌঁছায় না। যখন নদীতে জল কমে যায় তখন চরগুলি দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে নদী চর। আর নদীদ্বীপটা কি, চরের উপরে অর্থাৎ চরগুলি জমতে যখন জলের যে লেভেল উচ্চতা, সেই উচ্চতার উপরে যখন পৌঁছে যাবে, অর্থাৎ জলের যে লেভেলে যখন উঁচুতে পৌঁছে যাবে, তখন সেটাকে বলা হয় নদী দ্বীপ। তাই নদী চর থেকে নদী দ্বীপের সৃষ্টি হয়। তারপরে রয়েছে খাঁড়ি। এখানে এটা বলে নিই, নদী চর নদী দ্বীপের ক্ষেত্রে জানা প্রয়োজন যে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি। আমরা সকলে জানি, অনেকেই জানি যে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে আমাজনতে অবস্থিত ইলহা দা মারাজো। লিখে নাও এটা, ইলহা দা মারাজো। এটি হচ্ছে বিশ্বের মধ্যে বৃহত্তম নদীদ্বীপ ইলহা দা মারাজো। ভারতে অবস্থিত একটি, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে অবস্থিত বৃহত্তম নদীদ্বীপ হয়েছে মাজুলি। এই মাজুলি নদীদ্বীপটি ব্রহ্মপুত্র নদে অবস্থিত। এখান থেকে প্রশ্ন আসে যে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপটির নাম কি, ইলহা দা মারাজো। ভারতের বৃহত্তম নদীদ্বীপটির নাম কি, মাজুলি। কোথায় অবস্থিত, ব্রহ্মপুত্র নদে অবস্থিত। ইলহা দা মারাজো কোথায় অবস্থিত, আমাজনে অবস্থিত। তারপরে যে পয়েন্টটা বলছিলাম, খাঁড়ি। খাঁড়ি হচ্ছে সাধারণত জোয়ার ভাটা প্রবণ যে মোহনা বর্তী এলাকা, সেটাকে বলা হয় খাঁড়ি। অর্থাৎ যে সমস্ত নদীগুলিতে জোয়ার ভাটা লক্ষ্য করা যায়, সেই নদীগুলি মোহনা খাঁড়ি লক্ষ্য করা যায়। পৃথিবীর অর্থাৎ দীর্ঘতম খাঁড়ি হচ্ছে ওব নদীর খাঁড়ি। তোমরা সকলে লিখে নাও, ওব নদীর খাঁড়ি হচ্ছে রাশিয়ায় অবস্থিত বিশ্বের মধ্যে দীর্ঘতম খাঁড়ি। লাস্ট যে পয়েন্ট রয়েছে, বদ্বীপ। বদ্বীপ নদী যখন একদম শেষ পর্যায়ে মোহনার কাছে এসে পৌঁছায়, তখন নদীতে বাহিত পলিবালি সঞ্চয়ের পরিমাণটা অনেক বেশি থাকে এবং নদীতে জলস্রোতের বেগ সেই সময় অনেক কম থাকে। ফলে এই মোহনাবর্তী এলাকা, অর্থাৎ নদী যখন সমুদ্রের সঙ্গে মেশে, তখন এই বাহিত পলিগুলি সঞ্চিত হয়ে মাত্রাহীন বক বা গ্রিক অক্ষর ডেল্টার মতো একটি ভূমিরূপ সৃষ্টি করে। এই ভূমিরূপটির নাম হচ্ছে বদ্বীপ। বদ্বীপ আমরা সকলে এটা লিখে নাও যে বদ্বীপ শব্দটি প্রথমকে ব্যবহার করেন, বদ্বীপ শব্দটি প্রথম ব্যবহার করেন হেরোডোটাস, অর্থাৎ গ্রিক পণ্ডিত হেরোডোটাস সর্বপ্রথম বদ্বীপ শব্দটি ব্যবহার করেন। আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্র নদী মোহনায় অবস্থিত সুন্দরবন বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে,
এবারে বদ্বীপ সৃষ্টির অনুকূল অবস্থা, অর্থাৎ আমরা সকলেই জানি যে সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না। কিছু কিছু নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়, আবার কিছু কিছু নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। তাহলে যে সমস্ত কারণগুলির জন্য নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে সেই সমস্ত কারণগুলি হলো, অর্থাৎ কি কি কারণ থাকলে নদী মোহনায় বদ্বীপ দেখা যায়। তার ফার্স্ট পয়েন্ট, যে সমস্ত নদী মোহনা অর্থাৎ নদী অববাহিকাগুলো আকৃতি অনেক বড়, বৃহৎ আকৃতি, ফলে নদী দীর্ঘ পথ অতিক্রম করে আসে, ফলে নদীতে বাহিত পলি সঞ্চয়ের পরিমাণটিও বেশি। আর তার মধ্যে বিশেষ করে ধারণ অববাহিকা অববাহিকা যদি বিস্তৃত হয়, অর্থাৎ নদীর উপনদীর সংখ্যা, বিশেষ করে পার্বত্য অঞ্চলের এই সমস্ত ধারণ অববাহিকার সংখ্যাটি বেশি হলে, বড় আকৃতি হলে সেই নদীতে বদ্বীপ দেখতে পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট, নদী মোহনা ঢালু হলে, অর্থাৎ নদী যেখানে গিয়ে সমুদ্রের সঙ্গে মিলিত হয় সেই মোহনাবর্তী এলাকা যদি ঢালটা কম হয়, সেক্ষেত্রে ঢাল কম থাকার জন্য পলিগুলি কি হয় মোহনাবর্তী অঞ্চলে সঞ্চিত হতে পারে। কিন্তু নদীর মোহনাবর্তী এলাকা যদি খাড়া ঢাল হয় সেক্ষেত্রে পলিগুলি কি হয় গভীর সমুদ্রে চলে যায়, ফলে মোহনাবর্তী স্থানে সেগুলি জমতে পারে না, ফলে নদী মোহনার বদ্বীপ গঠিত হতে পারে না। তারপর রয়েছে দুর্বল শিলা, অর্থাৎ নদী যে শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয় সেই শিলাস্তরের প্রকৃতি যদি দুর্বল প্রকৃতির হয়, অর্থাৎ কোমল শিলা হয়, সেক্ষেত্রে নদীতে ক্ষয়কার্যের পরিমাণটি বেশি হয়। স্বাভাবিকভাবে নদীতে ক্ষয়কার্যের পরিমাণটা বেশি হলে সেই নদীর বহন কার্য অর্থাৎ বাহিত পলিগুলি সেগুলি কী হয় মোহনাবর্তী এলাকা অঞ্চলে সঞ্চিত হয়। যদি কঠিন শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয় সেক্ষেত্রে নদীতে ক্ষয়কার্যের পরিমাণটা কম থাকার জন্য নদী মোহনাবর্তী এলাকায় বদ্বীপ গঠিত হতে পারে না। আর একটা পয়েন্ট রয়েছে যে ক্ষীণ জোয়ার ভাটা, অর্থাৎ যে সমস্ত নদী মোহনাগুলি, অর্থাৎ নদী যখন সমুদ্রের সঙ্গে মিলিত হয় সেই মোহনাবর্তী এলাকায় যদি জোয়ার ভাটার প্রকোপটা বেশি থাকে, ফলে কি হয় বাহিত পলিগুলি জোয়ার ভাটা বেশি থাকার কারণে পলিগুলিকে গভীর সমুদ্রে জোয়ারের সময় চলে যায়। ফলে যদি জোয়ার ভাটার প্রকোপটা কম থাকে সেই নদীগুলি মোহনায় বদ্বীপ গঠিত হয়। আরও পয়েন্ট রয়েছে যে সমুদ্রের লবণতা, অর্থাৎ নদীতে গিয়ে যে সমুদ্রের সঙ্গে মিশছে সেই সমুদ্রের লবণতার পরিমাণটা কত। যদি লবণতার পরিমাণটা বেশি থাকে সেই মোহনাবর্তী এলাকায় বদ্বীপ গঠনের অনুকূল অবস্থার সৃষ্টি হয়, কারণ লবণতা বেশি থাকার জন্য পলিগুলি ধীরে ধীরে তাড়াতাড়ি নিচের স্তরে অর্থাৎ অধক্ষিপ্ত হতে পারে। আর লবণতা কম থাকলে সেক্ষেত্রে পলিগুলি অধক্ষিপ্ত হতে পারে না। আর রয়েছে অগভীর নদী মোহনা, যে মোহনাবর্তী এলাকা গভীরতার পরিমাণটা যদি কম থাকে সেক্ষেত্রে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। যদি মোহনাবর্তী এলাকা অর্থাৎ যেখানে সমুদ্রের সঙ্গে মিশছে সে জায়গার গভীরতাটা অনেক বেশি, সেক্ষেত্রে পলিগুলিকে গভীর সমুদ্রে চলে যায়, ফলে মোহনাবর্তী এলাকায় বদ্বীপ সৃষ্টি হতে পারে না। এগুলি হচ্ছে বদ্বীপ সৃষ্টির অনুকূল কারণ বা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা বদ্বীপ গঠন। সব নদীর মোহনায় সাধারণত বদ্বীপ গঠনের অনুকূল অবস্থা, অনুকূল পরিবেশ, এগুলি হচ্ছে এই সমস্ত পয়েন্টগুলি। এটা পরীক্ষা অনেক সময় আসে 3 নম্বরে, যে বদ্বীপ গঠনের অনুকূল অবস্থা, বদ্বীপ গঠনের ভৌগোলিক পরিবেশ, বদ্বীপ গঠনের কারণগুলি আলোচনা করো। এগুলো বদ্বীপ সম্পর্কে গেল। এবারে বদ্বীপকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়: ধনুকাকৃতি বদ্বীপ বা বৃত্তীয় বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাসপেট বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ। অর্থাৎ যে সমস্ত বদ্বীপগুলির আকৃতি অনেকটা ধনুকের মতো বা বৃত্তচাপের মতো, সে সমস্ত যে বদ্বীপ অর্থাৎ নদী মোহনার পলিগুলি জমতে জমতে তার আকৃতিটা অনেকটা ধনুক আকৃতির মতো বা বৃত্তচাপের মতো আকৃতির সৃষ্টি হয়, সেগুলিকে বলা হয় ধনুকাকৃতি বদ্বীপ। অর্থাৎ যে সমস্ত নদীগুলি মোহনায় অর্থাৎ ধনুকাকৃতি বদ্বীপ লক্ষ্য হয়ে যায় তার মধ্যে রয়েছে নীল, হোয়াংহো, মহানদী, গঙ্গা, রাইন, গোদাবরী, ইরাবতী, এই সমস্ত নদীগুলির মোহনায় ধনুকাকৃতি বদ্বীপ লক্ষ্য করা যায়। সব প্রশ্ন পড়তে পারে যে নীলের মোহনায় কোন আকৃতি বা কীরকম আকৃতি বদ্বীপ লক্ষ্য করা যায়, ধনুকাকৃতি বদ্বীপ, বৃত্তীয় বদ্বীপ। গঙ্গা নদীর মোহনা বদ্বীপের আকৃতি কেমন, ধনুকাকৃতি। তাহলে এগুলো উদাহরণ হিসাবে জানা প্রয়োজন। নীল, গঙ্গা, রাইন, গোদাবরী, কাবেরী, এই সমস্ত নদীগুলি বদ্বীপ আকৃতি হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। তারপরে হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ, অর্থাৎ যে সমস্ত নদীগুলির মোহনা বদ্বীপের আকৃতি তীক্ষ্ণ,
করাতে দাঁতের মতো এরকম খাঁজকাটা আকৃতির সৃষ্টি হয়। অর্থাৎ এই সমস্ত যে নদী মোহনা বদ্বীপগুলি সেগুলিকে বলা হয় তীক্ষ্ণাগ্র বদ্বীপ। তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ রয়েছে যেমন টাইবার নদীর বদ্বীপ ইতালির, তারপর রয়েছে স্পেনের লিওব্রে নদীর বদ্বীপ, ভারতবর্ষের মধ্যে রয়েছে সুবর্ণরেখা নদীর বদ্বীপ। এই সমস্ত নদীগুলি বদ্বীপের আকৃতি তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাসপেড বদ্বীপ। লাস্ট রয়েছে পাখির পায়ের মতো বদ্বীপ। তোমরা সকলে এটা জানো যে মিসিসিপি নদীর মোহনায় পাখির পায়ের মতো আকৃতিবিশিষ্ট বদ্বীপ দেখতে পাওয়া যায়। অর্থাৎ বদ্বীপগুলি অর্থাৎ পলিগুলি সঞ্চিত হয়ে সেগুলির আকৃতি অনেকটা কেমন পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ সৃষ্টি হয়। উদাহরণটা প্রায় আসে যে পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখতে পাওয়া যায়, মিসিসিপি নদীর মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাওয়া যায়। আজকের ক্লাস এই পর্যন্ত। এর ভিতরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা নতুন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এর উত্তর দিয়ে দেবো।